আমরা যারা বয়সে ছোট অথবা আমরা যারা শিশু কিশোর, আমাদের সবারই এখন লেখাপড়া করার সময়। লেখাপড়া, এই একটি শব্দের মাঝে দুই শব্দ, লেখা এবং পড়া, যার মাধ্যমে আমরা বিদ্যা শিক্ষা অর্জন করতে পারি, আমরা শিক্ষিত হয়ে উঠতে পারি। আর এজন্যে আমাদের দরকার পড়ে বই, খাতা, কলম, পেন্সিল, দরকার পড়ে শিক্ষক অথবা লেখাপড়া জানা অভিভাবক। আর এই সঙ্গে দরকার হয় আমাদের আগ্রহ বা উৎসাহ। আমরা ইচ্ছে করলেই ভালো ছাত্র হয়ে উঠতে পারি যদি আমরা মনোযোগী হই। এখন তো লেখাপড়ার কত রকম পদ্ধতি বা কৌশল বেরিয়েছে, যার মাধ্যমে আমরা সহজেই যোগ্য হয়ে উঠতে পারি। আমাদের হাতের লেখা যদি ভালো হয় তাহলে নম্বরও ভালো পাওয়া যায়, কারণ সুন্দর হাতের লেখা পরীক্ষার ভালো ফলাফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও যে একটি বিষয় আমাদের খেয়াল করতে হবে তা হলো শব্দের বানান। বাংলা ইংরেজি এই দুই ক্ষেত্রেই দরকার হয় বানানের শুদ্ধতা। এক্ষেত্রে বারবার পড়তে হবে এবং তা মুখস্থ করে খাতায় লিখতে হবে, তাহলেই আমরা বানানকে শুদ্ধ করতে পারবো। এবারে পড়া প্রসঙ্গে বলবো। এই যে এখন আমরা শব্দকে শব্দ করে পড়ছি, তার মানে উপস্থাপনা করছি। এমন করে পড়ার ক্ষেত্রে উচ্চারণ করতে হয়, আর উচ্চারণ ঠিক না হলে তা শুনতে ভালো লাগে না। এক কথায় বলবো, সুন্দর করে উপস্থাপন করার জন্য সঠিক উচ্চারণ যেমন দরকার, তেমনি সুন্দর করে পড়ার অভ্যাসও আমাদের রপ্ত করতে হবে। এবার আর অন্য কথা নয়, এবার আমরা কলকাকলি অনুষ্ঠানের পরিবেশনাগুলো একে একে শোনাতে চাই। প্রথম পরিবেশনায় আজও শোনাব দেশাত্মবোধক একটি গান, যে গান হয়তো আমাদের মনকে মাতিয়ে তুলবে, যে গান মনের ভেতর দেশপ্রেমের অনুভবকে জাগিয়ে দেবে। দেশাত্মবোধক এই গানটি গেয়েছে শান্তনু তালুকদার। আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায়, সাত সাগরের পসরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ জেলে, মানিক জ্বালাই সারা, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না।
যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টল টল কোন পুকুরে নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় কাশের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না দেশাত্মবোধক গানটি আমরা শুনলাম। এমন গানের ভেতরেও উচ্চারণ শুদ্ধতা দরকার হয়। দেশ এই শব্দকে দেশ উচ্চারণ করলে তা যেমন ভুল হবে, ঠিক তেমনি লেখাপড়ার শব্দকে লেখাপড়া উচ্চারণ করলেও তা ভুল হবে। সত্যি কত কিছু আমাদের শেখার আছে, কত কিছু আমাদের জানার আছে, শোনার আছে। জানাশোনার ভেতর দিয়েই তো আমরা আমাদের আদর্শ জীবন গড়ে তুলতে পারি, আমরা ভালো কিছু হয়ে উঠতে পারি। এই রকম জানাশোনার জন্যে ভালো ভালো বই পড়তে হবে, জানতে হবে কোনগুলো ভালো বই, কোনগুলো আমাদের শিশু কিশোরদের জন্যে উপযোগী বই। তোমাদের জন্য লেখা পড়বে এমনই বইয়ের খোঁজ আমরা জানব। গ্রন্থনা করেছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে আফরার রাইদা পৃথিয়া। বন্ধুরা, বক ও বাঘ, বাঘ ও রাখাল, ইঁদুর ও সিংহ এমন অনেক গল্প তোমরা শুনে বা পড়ে থাকবে। এই গল্পগুলো কিন্তু শুধুই গল্প নয়, বরং গল্পগুলোতে কিছু নৈতিক শিক্ষা রয়েছে। নৈতিক শিক্ষা মানে কোন কাজটা করতে নেই, করলে নিজের বা অন্যের ক্ষতি হয়, এমন বিষয়গুলো গল্পের ছলে বলা হয়েছে। এরকম একটি গল্প হলো হ্যামিলনের বাঁশিওয়ালা। গল্পটি এতই জনপ্রিয় যে শুধু শিশু নয়, বড়রাও একে উদাহরণ হিসেবে ব্যবহার করে থাকেন। নাম শুনেই বুঝতে পারছ এটি একটি বিদেশি গল্প। গল্পটি অনুবাদ ও অনুলিখনের মধ্য দিয়ে নানা ভাষার মানুষের কাছে পৌঁছে গেছে। বন্ধুরা, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম তোমাদের জন্য হ্যামিলনের বাঁশিওয়ালা নামে বইটি লিখেছেন। বইটিতে তিনি তোমাদের উদ্দেশ্যে বলেছেন, বাংলা ভাষাতেও হ্যামিলনের অসাধারণ দু একটি রচনা রয়েছে, যেমন বুদ্ধদেব বসু এবং হায়াত মাহমুদ গল্পটিকে ভিন্ন মাত্রায় উপস্থাপিত করেছেন। আমিও তোমাদের মনের মতো করেই গল্পটি লিখতে চেয়েছি। পড়ার পর একবারের জন্য হলেও মনে হবে সবাই মিলে হ্যামিলন শহর ঘুরে আসি। তবে আমার ধারণা গল্পের বইটি পড়তে পড়তে হ্যামিলন শহরে ঘটে যাওয়া কাহিনীটির চিত্র তোমাদের চোখে ভেসে উঠবে। শিল্পী ধ্রুব এসের আঁকা প্রচ্ছদ ও অলঙ্করণে বইটি প্রকাশ করেছে মোহনা প্রকাশনী। বন্ধুরা, তোমরা ভাবছ কোথায় হ্যামিলন শহর আর কে ওই বাঁশিওয়ালা?
ইউরোপ মহাদেশের জার্মানি নামের দেশে এই বাঁশিওয়ালার কাহিনী জন্ম। তারপর হাজার বছর ধরে বাঁশিওয়ালার কাহিনী ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। গল্পের হ্যামিলন আশ্চর্য সুন্দর এক শহর, যার পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে গেছে ওয়েসার নদী, আর পূর্ব প্রান্তে দাঁড়িয়ে বিশাল পাহাড়। কিন্তু হঠাৎ করে শহরবাসী ইঁদুরের জ্বালায় অস্থির হয়ে উঠল। এমন সময় শহরে এলো অদ্ভুত সাজসজ্জা করা একজন মানুষ। মানুষটি হ্যামিলন শহরের মেয়র মানে নাগরকর্তার সাথে দেখা করে বলল, তার কাছে আছে জাদুর বাঁশি। সেই বাঁশির সুরে সে নগরকে ইঁদুর মুক্ত করবে। তবে পারিশ্রমিক হিসাবে বাঁশিওয়ালা 10,000 স্বর্ণমুদ্রা দাবি করল। মেয়র তাকে 50,000 স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বাঁশিতে মায়াবী সুর তুলে বাঁশিওয়ালা ওয়েসার নদীর দিকে যেতে লাগলো, আর শহরের সমস্ত ইঁদুর তাকে অনুসরণ করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। শহর হলো ইঁদুর মুক্ত। কিন্তু মেয়র তার সামর্থ্য নেই অজুহাত দেখিয়ে বাঁশিওয়ালাকে মাত্র 100 স্বর্ণমুদ্রা দিতে বললেন। মেয়র প্রতিশ্রুতি ভঙ্গ করায় বাঁশিওয়ালা মেয়রকে বলল, আমাকে ঠকানোর চেষ্টা করবেন না, এতে আপনাদের অমঙ্গল হবারই সম্ভাবনা বেশি। আমি আগেই বলেছি আমি জাদুকর বাঁশিওয়ালা। তারপর বাঁশিওয়ালা তার বাঁশিতে পাগল করা সুর তুলে শহরের পূর্ব প্রান্তের পাহাড়ের দিকে চলতে শুরু করলো। তাকে অনুসরণ করে হ্যামিলন শহরের সমস্ত শিশুরা পিছু পিছু ছুটতে লাগলো। একসময় শিশুদের নিয়ে বাঁশিওয়ালা পাহাড়ে মিলিয়ে গেল। শিশুরা আর ঘরে ফিরে এলো না। মেয়রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বাবা মায়েরা চিরতরে তাদের সন্তানদের হারালো, যে ক্ষতি পূরণ হওয়ার নয়। গল্পটি যেমন মর্মস্পর্শী তেমনি শিক্ষণীয়। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সামর্থ্য ভেবে দেখা এবং অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য। বন্ধুরা, তোমাদের জীবনে নৈতিক শিক্ষার ভিত্তি মজবুত হোক, বই পাঠের আনন্দে আলোকিত হোক, এই প্রত্যাশা করি। এবারে শুনবো গান, শুনবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। এই সুযোগে আরও একবার মনে করিয়ে দিই, লেখা শব্দের উচ্চারণ আমরা যেন কেউ ভুল করে লেখা না বলি, কারণ রবীন্দ্রসঙ্গীতে উচ্চারণ ভুল করা কিন্তু যাবে না। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে সঠিক উচ্চারণ জানতেই হবে। যারা ভালো শিল্পী তারা ঠিকই সঠিক উচ্চারণ জানেন। যে রবীন্দ্রসঙ্গীতটি শুনব এখন, এটি অনেকটা প্রার্থনা সঙ্গীতের মতোই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানের বই গীতাঞ্জলি লিখে 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখনকার এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা গীতাঞ্জলি গ্রন্থে দেখতে পাই। এই রবীন্দ্রসঙ্গীত শুনব যার কণ্ঠে ও আমাদেরই এক বন্ধু দিব্যময় দেশ। অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, অন্তর
মমোচিত নিস্পন্দিত করো হে চরণ পদে মমোচিত নিস্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর ধরো হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে কলকাকলি অনুষ্ঠানের এখনকার পরিবেশনা কবিতা আবৃত্তি। আজ আমরা পরপর 3টে কবিতার আবৃত্তি শুনব। প্রথমেই শুনব কবি আল মাহমুদের পাখির মতো কবিতার আবৃত্তি। আবৃত্তি করে শোনাচ্ছে আরমিন নেহা আফরা। আম্মা বলেন পর রে সোনা, আব্বা বলেন মন দে। পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। এবার শুনবো আরও একটি কবিতার আবৃত্তি। কবিতার নাম উল্টো। কবি হলেন আহসান হাবিব আর আবৃত্তিতে স্বপ্নশ্রী গুহ। একটা সরু লম্বা গরু নটন নটন নাচছিল। তার নাচন দেখে পায়রাগুলোর দারুণ হাসি পাচ্ছিল। তাই পাখনা মেলে নামলো মাঠে ঘাস বিচালিয়ে খাচ্ছিল। আর পাশের বনে একটা শিয়াল হ্যাচ্চ করে হাঁটছিল। তার উল্টো দিকের রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল। আর ভয় পেয়ে তার মাথার মগজ কেবলই উথলাচ্ছিল। হায় উল্টে গেল হিসাব টিসাব সব ফেলে দৌড়াচ্ছিল। এই কাণ্ড দেখে লম্বা গরু লেজ উঁচিয়ে নাচছিল। বন্ধুরা, এবারে শুনব কবি কাজী নজরুল ইসলামের মজার খাবার কবিতাটি। আবৃত্তি করবে গালিবা চৌধুরী প্রান্তি। কম্বলের অম্বল, কেরোসিনের চাটনি, চামচের আমচুর, খাইসনি নাতনি। আমরা দামড়ার কান দিয়ে ঘষে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে কষে খাও। শিয়ালের নেচ গোটা 2 পেচ, বেশ করে ভিজিয়ে ঘুট করে গিলে ফেলো। মুখে কোনো কথা এলো, কি মজার চিজিয়ে। ঝুমকলতার পাতা, লাল পুতুলের মাথা, বেঁধে কারো টিকিয়ে ঢেকিতে বেশ করে পাট দিয়ে তারপরে খেও মেখে শিকিতে। দাদার গায়ে কাদা, সাথে ছেঁচা আদা, খুব করে মাখিয়ে বেড়ালের নাকে কিংবা কারো টাকে খেয়েও দেখি নেচি করে পাকিয়ে।
শিশু সাহিত্যিক হিসেবে যাঁর সুনাম সবাই করেন তিনি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ময়মনসিংহের মসুয়া নামের একটি গ্রামে 1863 সালের 12ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন। এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ বলা হয়। এখনকার পরিবেশনা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নির্বাচিত রচনা সমগ্র থেকে পাঠ করে শোনাচ্ছে জান্নাত-ই নূর ডায়না। টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দেওয়া হয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলে আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধন কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভায় লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আন্ত ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার আরেকজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপথপ করে যাচ্ছে। সাতরানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাটাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজমশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালাই। টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন, আনো জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো।
টুনটুনি বেরুলেই তাকে দুটুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজমশাই দু হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলল, নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে। আবারও শুনবো গান। এ গান আমাদের ছোটদের জন্য উপযুক্ত গান। এ গানের মাঝে কখনো কখনো আমরা শিক্ষামূলক উপদেশ পাই। এ গানের ডাকনাম হলো ছড়া গান, আর গানটি শুনবো আমরা সমবেত কণ্ঠে। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে যারা, ধনী জ্ঞানী স্বাস্থ্যে সেরা হবে হবে সবাই তারা। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে যারা, ধনী জ্ঞানী স্বাস্থ্যে সেরা হবে হবে সবাই তারা। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে তারা। খোলা হাওয়ায় হেঁটে এসে যারা প্রতি ভোরে নাস্তা খেয়ে মনটি দিয়ে লেখাপড়া করে। খোলা হাওয়ায় হেঁটে এসে যারা প্রতি ভোরে নাস্তা খেয়ে মনটি দিয়ে লেখাপড়া করে, তারাই জানে কত সহজ ছাত্র ভালো হতে পারা। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে যারা। আবার রাতের পড়া শেষে সকাল সকাল খেয়ে রাত না জেগে ঘুমোয় যারা বিছানাতে যেয়ে। আবার রাতের পড়া শেষে সকাল সকাল খেয়ে রাত না জেগে ঘুমোয় যারা বিছানাতে যেয়ে। দেহে মনে সুস্থ তারাই সচল তাদের জীবন ধারা। সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে যারা, ধনী জ্ঞানী স্বাস্থ্যে সেরা হবে
খবর এখন কলকাকলি অনুষ্ঠানের এক নিয়মিত পরিবেশনা। এই খবরের মাঝে আমরা সত্যিকারের কিছু তথ্য পাই, যে তথ্য আমাদের জানার পরিধি বাড়িয়ে দেয়। এখন আমরা শুনব ছোটমণিদের খবর। খবরগুলো আমাদের জন্য সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন ভাইয়া সাদিউর রহমান সাদি। তাহলে এবার শোনা যাক ছোটমণিদের খবর। শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীর কর্ণধার। তাই তো দেশ ছাড়িয়ে বিদেশ সব জায়গায় শিশুদের আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এজন্য সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি তাহিয়া তাসমিম। শুরুতেই জাতীয় কন্যা শিশু দিবস প্রসঙ্গ। বাংলাদেশ হবে নিরাপদ ও সুরক্ষিত, থাকবে বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, যেখানে থাকবে না শারীরিক ও মানসিক নিপীড়ন। বন্ধ হবে শিশুশ্রম, বাল্যবিবাহ। গেল সোমবার 30 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে মেয়ে শিশুরা কেমন বাংলাদেশ চায় জানতে চাইলে এই প্রত্যাশার কথা জানায় একদল কিশোরী। বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। 10ম শ্রেণীতে পড়ার সময় কিভাবে নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করেছিলেন, অনুষ্ঠানে সেই বর্ণনা দেন মিম নামের এক কলেজ ছাত্রী। তিনি বলেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তিনি বাল্যবিবাহে রাজি হননি। বর্তমানে তিনি তার লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এবছরের জুলাই আগস্টের আন্দোলনে শিশু কিশোররা যে সাহস দেখিয়েছে তা অতুলনীয় বলে উল্লেখ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি শিশুদের প্রতি অধিকার আদায়ের পাশাপাশি নিজেদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করার আহ্বান জানান। শেষ করব এক বিস্ময় শিশুর খবর দিয়ে। ক্ষুদে সৌজন্যর ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অসংখ্য পুরস্কার, সব মিলিয়ে প্রায় 65টি পুরস্কার। বলতে পারে একটানা 50-60টা কবিতা। তেমনি যে কোনো দেশের রাজধানীর নাম এক সুযোগে বলা। অন্যদিকে কঠিন অঙ্ক নিমেষে কষে খেলার অভ্যাস। আবার ইংরেজি তার কাছে জলের মতো, তাই স্কুলের শিক্ষক শিক্ষিকা তাকে তোতা পাখি বলেই ডাকে। এমন প্রতিভাবান শিশু না বলার সুপার চাইল্ড বলা যেতে পারে ভারতের গ্রামীণ হাওড়ার সৌজন্য মাঝি, বয়স মাত্র 10 বছর। তার এই অভাবনীয় দক্ষতার সম্প্রতি সৌজন্য স্থান করে নিয়েছে কালাম ওয়ার্ল্ড রেকর্ডসে। ছোট্টমণিদের খবর শেষ হলো। কলকাকলি অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা হল ফুল পাখিদের আসর। এখানে বেশ কিছুটা সময় আমরা কেবল ছোটদের পরিবেশনাই শুনে থাকি, যা শুনলেও ভালো লাগে আমাদের। আমাদের ছোট বন্ধুদের এই পরিবেশনা আজকের কলকাকলি অনুষ্ঠানের সব শেষ আকর্ষণ। ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, কারণ এই ছোট্ট ছোট্ট ফুল পাখিদের দেখলে সবার মন ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়। আর তোমরাও এই যে সকাল সকাল এত সুন্দর করে সেজে গুজে সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে চলে এসেছো, তোমাদের দেখলে তো মন আরও ভালো হয়ে যায়। তাহলে এবারে তোমরা কে কি আমাদেরকে শোনাবে সেটাই আমরা একে একে শুনি। প্রথমে তুমি চলে এসো, তোমার নামটা বলো। মরিয়ম আক্তার সারা। সারা কি শোনাবে আমাদেরকে আজকে? হাসি লিখেছেন রকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? ওই শোন না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসেন সবুজ ঘাস, খোলছে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। আমরাও একটু হেসে নেই, খুব মজা হয়েছে। এবারে তোমার নামটা বলো। আমার নাম জান্নাতুল আলম ফাতেমা।
কি শোনাবে ফাতেমা? আমি একটি কবিতা শোনাবো। শোনাও। আজিকার শিশু, লিখেছেন সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুমাই, প্রাণে প্রাণে বাঁধি প্রতিরোর। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আসলেই তো তোমরাই জগৎ জয় করবে। এবারে ছোট্ট বন্ধু, তোমার নাম বলো। আমার নাম আফান জামান ইয়ান। ইয়ান, কি শোনাবে? আমি যে ভাই জাদুওয়ালা। জাদুওয়ালা, ঠিক আছে শোনাও। আমি যে ভাই জাদুওয়ালা, দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে, হা আমি চাঁদেরই দাদু। ঝোলার ভিতর আছে আমার অনেক রকম ম্যাজিক, খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই, হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু। ফু দিলে লাড্ডু হয়ে যাবে? বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। এবারে ছোট্ট বন্ধু, তোমার নামটা বলো। আমার নাম সারিকা আলম ইভা। ইভা, কি শোনাবে? আমি আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা গোফ চুরি কবিতাটি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কেমনি করে রত্তি? সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারোর কথা ধার ধারিনি, সব ব্যাটাকেই চিনি। বাহ, খুব সুন্দর হয়েছে। তবে কিছু কিছু উচ্চারণ একটু গার্জিয়ানরা ঠিক করে দেবে। এবারে তোমার নাম বলো। পৃথিয়া। পৃথিয়া, কি শোনাবে? আমি একটি নজরুল সঙ্গীত শোনাবো। শোনাও। রুমঝুম 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 ঝুম, রুমঝুম 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 ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম রায় পথের বালুকায়। রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম, তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চাই। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চাই। রুমঝুম ঝুম ঝুম রুমঝুম
ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম আরবি ঘোড়ার সওয়ার হয়ে পাঁচ সাজাদা বুঝি সাহারাতে ফেরে কোন মরিচিকায় খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব চমৎকার গান। এবারে তোমার নাম বলো। আমার নাম স্বপ্নশ্রী। স্বপ্নশ্রী, আমাদেরকে কি শোনাবে আজকে? আমি একটি কবিতা আবৃত্তি করব। করো। ছুটির ছড়া, লিখেছেন প্রতিম চট্টোপাধ্যায়। ছুটি মানেই ঢাকের বাজনা, কাশের বনে খুশি। ছুটি মানেই গাছের ডালে এসেছে মৌটুসি। ছুটি মানেই টিকিট কাটা, কোথাও দেওয়া পারি। ছুটি মানেই নতুন জামা, বাবাও আসছে বাড়ি। ছুটি মানেই দারুণ মজা, ভোরে নতুন আলু। ছুটি মানেই আকাশটা নীল, সবাই থাকুক ভালো। ছুটি মানেই সোনার সকাল, ছুটি মানেই পুজো। ছুটি মানেই আনন্দ আর স্বপ্নকে সব খুঁজো। বাহ, তাই তো, ছুটি মানেই আনন্দ। আজকে যেমন ছুটির দিন, সবার আনন্দ। তো এবারে কি শুনবো? তোমার নামটা বলো। আমার নাম প্রান্তিক। প্রান্তিক, কি শোনাবে? আবৃত্তি করছি সুকুমার রায়ের ঠিক আছে কবিতা। করো। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখলাম ছাতাটার শুধু কাটা ছিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। বাহ, আমরাও বলছি তোমার কবিতাও ঠিক আছে। এবারে হ্যাঁ, তুমি চলে এসো। তোমার নামটা বলো। তাহিয়া। তাহিয়া, কি একটি শোনাবে? রবীন্দ্রসঙ্গীত। শোনাও। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। চমৎকার, খুব ভালো হয়েছে। এবারে তোমার নামটা বলো। তারা। কি করবে? কবিতা আবৃত্তি। করো। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের বনলতা সেন। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এবারে আমাদের আরেকটা বন্ধুকে দেখতে পাচ্ছি, নামটা বলো তোমার। আমার নাম ডাইনা। ঠিক কি আছে, শোনাবে? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তা জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। খুব সুন্দর হয়েছে। আসলে সবচেয়ে প্রিয় কিন্তু আমাদের জন্মভূমি, আর তাই সবারই উচিত জন্মভূমির জন্য ভালোবাসাটা সবার আগে রাখা। সবাই আমরা দেশকে ভালোবাসবো, নিজেকে ভালোবাসবো, আমাদের দেশটাকে উন্নত দেশে পরিণত করব। আমাদের হাতে যদি আরও সময় থাকতো আমরা আরও গান, আরও ছড়া, আরও কবিতা শুনতাম, কিন্তু সময়ের তো একটা নির্ধারিত ব্যাপার থাকে, তাই না? তো সেই জন্য আমাদেরকে আজকে বিদায় নিতে হচ্ছে। তো বিদায় চাইছি, সবাই ভালো থেকো। আর এই সঙ্গে শেষ হয়ে এলো আমাদের আজকের কলকাকলি অনুষ্ঠান। এবার তাই একেবারে শেষের কথাই বলে যাই। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শাকিলা হাসিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা আর আমি রেজমানা হাসান। যন্ত্রসঙ্গীতে ছিলেন পুলিন চক্রবর্তী ও মতিউর রহমান, সম্পাদনায় করেছিলেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, আর কলকাকুলি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু। আমরা যারা শিশু এবং আমরা যারা কিশোর লেখাপড়ায় সফল হব থাকলে মনে জোর। ভালো মতো লেখাপড়া সবাই করা চাই, চলো সবাই মিলেমিশে ভালোরই গান গাই। বন্ধুরা, শুভ বিদায়।